লিস্ট স্কয়ার এস্টিমেশন তো পড়িয়েছি না কিভাবে আসবে ফর্মুলা, আর এটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ার কথা। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন পড়িয়েছি, আর স্কয়ারের মান এগুলো পড়িয়েছি তো মনে হচ্ছে। আচ্ছা, এই স্লাইডটা সম্ভবত বলছিলাম যে আমরা একটু পরে আলোচনা করব। অ্যাজাম্পশন গুলা কি বলছিলাম গত ক্লাসে? হ্যালো, না স্যার বলেন নাই। আচ্ছা তাহলে অ্যাজাম্পশন গুলো একটু আলোচনা করি। ধরা যাক একটা রিগ্রেশন মডেল আমরা লিখলাম যে y ইকুয়াল বিটা 0 প্লাস বিটা 1 x প্লাস এরা। বিটা 0 কে কি বলা হয়? বিটা 0 এর একটা নাম আছে, বিটা 1 কে কি বলা হয় গত ক্লাসে বলেছিলাম। বিটা 0 কে হচ্ছে কনস্ট্যান্ট অর ইন্টারসেপ্ট বলা হয়, আর রাইট, বিটা 1 কে হচ্ছে স্লোপ কোএফিসিয়েন্ট। স্লপ কোএফিসিয়েন্ট। আর এররটার ইন্টারপ্রিটেশনটা কি? এররটা কি আসলে? আনএক্সপ্লেইন যতগুলা টার্ম আছে সবগুলা একসাথে রাইট, করে। রাইট। আমার যদি ধরা যাক আমি ধরলাম যে ওয়াইটা হচ্ছে আমার সেভিংস, ফ্যামিলি সেভিংস পার মান্থ, এক্সটাকে আমি ধরলাম সেভিংসটা নির্ভর করে সে ধরা ইনকাম। তাহলে মূলত সেভিংস তার অনেকগুলো ভেরিয়েবলের উপরে নির্ভর করে। সেটা এক্সপেন্ডিচার হতে পারে, সেটা নাম্বার অফ ফ্যামিলি মেম্বার হতে পারে, রেসিডেন্স এরিয়া হতে পারে। তো এই যে বাকি ভেরিয়েবলগুলো আমরা নিচ্ছি না, তার মানে সেভিংসের পুরো ভেরিয়েশনটা এক্সপ্লেইন করবে না এই মডেল দিয়ে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা এক্স, বা আমি এক্স কে যদি ইনকাম বলি, একটা ইনকাম দিয়ে আনএক্সপ্লেইন পার্ট টোটালি এক্সপ্লেইন করবে না। তাহলে আনএক্সপ্লেইন পার্ট থেকে যাচ্ছে, সেটাই মূলত হচ্ছে এরার। সেটা ভেরিয়েবল অ্যাড না করার কারণে হতে পারে, কিংবা যে ভেরিয়েবলগুলো আমরা মেজার করতেছি সেগুলোর মধ্যে মেজারমেন্ট করতে গিয়ে এরার হতে পারে, মেজারমেন্ট এরার হতে পারে। অর্থাৎ ট্রু রিগ্রেশনের এই রিগ্রেশন এস্টিমেটরের বাইরে যত ধরনের এরার আছে সবগুলাই হচ্ছে আমার অ্যাপসাইলন, বা আমি এরার। এখানে আমি জাস্ট নোটেশন দিলাম অ্যাপসাইলন, তুমি ই দিতে পারো, ইউ দিতে পারো, এক এক বইতে এক এক নোটেশন। তাহলে একটা মডেলের যখন আমরা প্যারামিটার এস্টিমেট করে টেস্ট করব, সেটা কিছু অ্যাজাম্পশনের উপর নির্ভর করে। মূলত প্যারারের একটা মডেলের প্যারামিটার বিটা 0 এবং বিটা 1 এস্টিমেট করার জন্য আমি যদি ওএলএস মেথডে এস্টিমেট করি তাহলে আমার অ্যাজাম্পশনের প্রয়োজন নাই। কিন্তু যদি ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড ইউজ করি তাহলে আমার অ্যাজাম্পশন প্রয়োজন আছে। তাহলে ওএলএস মেথডে প্রয়োজন নাই, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মিনিমাইজেশন সাম স্কয়ার করে আমরা করতে পারতেছি। তাহলে অ্যাজাম্পশনের প্রয়োজন হচ্ছে কি টেস্ট করার জন্য, টেস্ট অফ হাইপোথিসিস। কিছুক্ষণ পরে আমরা দেখবো যে টেস্ট অফ হাইপোথিসিসটা। তো এই এরারের অ্যাজাম্পশনটা কি? এক নম্বর অ্যাজাম্পশনটা হচ্ছে যে এরার যেটা সেটা র্যান্ডম হবে। অর্থাৎ সেটা আমরা জানি যে র্যান্ডম ভেরিয়েবল কি বলতো? র্যান্ডম ভেরিয়েবল তাসনুবা, তাসনুবা কে? কি তাসনুবা আছো? হ্যাঁ, র্যান্ডম ভেরিয়েবল কি? মানে হচ্ছে তার নির্দিষ্ট না নিলেও চলবে আর কি। বুঝতে পারতেছি না, সাউন্ডটা তো ক্লিয়ার আসে না। সাউন্ড ক্লিয়ার কার? রুহুল আমিন বলো, রুহুল আমিন। রুহুল আমিন আছো? তোমরা আনমিউট করো, যাদের মাইক গুলা, যারা আছো তারা আনমিউট করো।
কি র্যান্ডম ভেরিয়েবল কি? এর তো একেবারে প্রথম দিকের পড়া, এটা তো পড়াইছি। জয়দেব রায় বলো, জয়দেব রায়। কি জয়দেব রায় আছো না নাই? রিয়া আক্তার বা রাইয়া আক্তার, যেটাই হোক। 15 রোল। কি র্যান্ডম ভেরিয়েবল কি বলতে পারবা? এই যদি অবস্থা হয় তাহলে পড়াই কাঁপবে। ফয়সাল বলো। ফয়সাল বুঝতে পারতেছ না? আয়েশা সিদ্দিকা জিম। A function that assign values to each of an experiment outcome. নফ আমিন, জোরে বলো শুনি আমরা একটু। স্যার র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে আমরা যে ইয়ারটা নিব পপুলেশন থেকে যে স্যাম্পল গুলো নেব এগুলাই তো আননোন ভ্যালু যে। র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যার মানটা র্যান্ডমলি, যার মানটা হচ্ছে আউট প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে, অর্থাৎ আউটকামসটা প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে। বা আমরা বলতে পারি র্যান্ডম ভেরিয়েবল ইজ দ্য ফাংশন অফ দ্য স্যাম্পল স্পেস। কারণ একটা স্যাম্পল স্পেসের যে মানগুলো আসে সেটা প্রত্যেকটা মান প্রবাবিলিটির সাথে অ্যাসোসিয়েটেড। সুতরাং সহজে যদি বলি র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল হুজ ভ্যালুজ আর অ্যাসোসিয়েটেড উইথ প্রবাবিলিটি। একেবারে সিম্পল, প্রথম দিকে পড়াইছি একবার। তোমরা মানে কেউই পড়াশোনা করতেছো না, তোমাদের শীঘ্রই টিউটোরিয়াল নিব। আচ্ছা, তাহলে র্যান্ডম ভেরিয়েবল যদি হয় তার মিন থাকবে, ভেরিয়েন্স থাকবে। তাহলে এররটা হচ্ছে এমন একটা র্যান্ডম ভেরিয়েবল, ফার্স্ট অ্যাজাম্পশন, যার মিনটা হচ্ছে 0। এখানে মিন গিভেন এক্স, বা মিনের আরেকটা নাম আমরা জানি যে এক্সপেক্টেড ভ্যালু গিভেন এক্স। তার মানে হচ্ছে এক্সটা ফিক্সড, এক্স এর কোনো মান দেওয়ার পর এররের মানটা হচ্ছে 0, আর ভেরিয়েন্সটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েন্স, আমরা ইন জেনারেল সিগমা বলি। এরর গুলা ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড হয়, যেমন এরর 1, এরর 2, এরর 3, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তা আমরা গ্রাফিক্যালি যদি দেখাই, ধরা যাক আমার এটা হচ্ছে রেসপন্স ভেরিয়েবল ওয়াই আর এটা হচ্ছে এক্স। এখন ধরা যাক এক্সটা ইনকাম আর ওয়াইটা হচ্ছে সেভিংস। ধরো একটা ফ্যামিলির মান্থলি ইনকাম হচ্ছে 30,000। তাহলে 30,000 তুমি যখন স্যাম্পল নিবা, 30,000 ইনকামের এরকম ধরা যাক তুমি এরকম 20টা ফ্যামিলি পাচ্ছ। এই 20টি ফ্যামিলিরই মান্থলি ইনকাম 30,000, কিন্তু 20টি ফ্যামিলির সেভিংস কি সমান হবে? না স্যার। সমান হবে না। এখন যদি আমি গ্রাফে নিই, হয়তো কারো সেভিংস এখানে হবে, কারো সেভিংস এই জায়গায় হবে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর, কারো সেভিংস এখানে হবে, এক একজনের এক এক জায়গায় হতে পারে, এরকম ওয়াই অ্যাক্সিস এর বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু সেম সেভিংস এক্স এর একই মানের জন্য। তাহলে এই একই মানের জন্য যদি আমি রিগ্রেশন এরকম এক্স এর বিভিন্ন মানের জন্য তাদের সেভিংস গুলো নির্ণয় করতে, কারো 10,000 তার সেভিংসটা হচ্ছে এই লাইনে, তার যাদের 20,000 তার সেভিংস এই লাইনে। তাহলে আমরা আমাদের রিগ্রেশন লাইনে হচ্ছে এই যে প্রত্যেকটা সেভিংস এর এটার এই 30,000 এর মিন হচ্ছে এখানে, 20,000 এর মিন হচ্ছে এখানে, 10,000 এর মিন হচ্ছে এখানে। তাহলে আমাদের রিগ্রেশন লাইনটা হচ্ছে কি? লাইনটা হচ্ছে যে জাস্ট হচ্ছে সবগুলোর অ্যাভারেজ নিয়ে নিলাম। তাহলে অ্যাভারেজ লাইনটাই হচ্ছে আমার রিগ্রেশন লাইন। ঠিক আছে? তাহলে এখানে দেখো
এই যে এই পয়েন্টটা হচ্ছে মূলত হচ্ছে যার এক্সটা 0, এই জন্য আমরা ইন্টারপ্রিটেশনে এটাকে কি বলি, কনস্ট্যান্ট বা ইন্টারসেপ্ট বলি, অর্থাৎ এটা অ্যাভারেজ ভ্যালু অফ ওয়াই যখন এক্সটা 0। এখন ধরো একটা ভেরিয়েবল অ্যাকচুয়াল ওয়াই ছিল এখানে ওয়াই আই, আর তার এস্টিমেটেড ভ্যালুটা কোথায়? রিগ্রেশন লাইনে থাকবে। রিগ্রেশন লাইনে। তাহলে এই পার্টটা কতটুকু? ধরো এটা হচ্ছে ওয়াই হ্যাট, হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি এক্সপেকটেশন ওয়ার্ক, এটা হচ্ছে ওয়াই হ্যাট। তাহলে এই ডিফারেন্সটাই তো হচ্ছে মূলত আমার এপসাইলন আই, কি ঠিক আছে কিনা এরারটা? যে এইরকম প্রত্যেকটা এই এখানে যতগুলো অবজারভেশন আছে প্রত্যেকের এরার পাবো। তাহলে আমার প্রথম যেটা হচ্ছে অ্যাজাম্পশন, আমার এরার আইটার হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, তার মিন হচ্ছে 0। দ্বিতীয়টা আমরা বললাম যে ভেরিয়েন্স কি, কনস্ট্যান্ট ভেরিয়েন্স, অর্থাৎ প্রত্যেকটার ভেরিয়েন্স হচ্ছে কনস্ট্যান্ট, আমরা এটাকে ইন জেনারেল বলি সিগমা স্কয়ার। এখানে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখো, প্রত্যেকটা শেপ দেখতে একই রকম না? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে শেপ মানে ডিসপারশনটা, প্রত্যেকের ভেরিয়েবিলিটি কিন্তু সেম, এই জন্য এখানে ভেরিয়েবিলিটিটা হচ্ছে সিগমা স্কয়ার, কনস্ট্যান্ট ভেরিয়েবিলিটি। যদি একটা বড় হতো একটা ছোট হতো তার মানে ভেরিয়েবিলিটিটা ডিফারেন্ট, এটা একটা অ্যাজাম্পশন। আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে এই এরারটা আসলে নরমালি ডিস্ট্রিবিউটেড। নরমালি ডিস্ট্রিবিউটেড তাহলে মিন কত হবে? মিন 0, ভেরিয়েন্স সিগমা স্কয়ার। তাহলে এই Sigma যে square। এরারের যদি আমি ধরো আমার অ্যাজাম্পশন হচ্ছে ওয়াই আই ইকুয়াল বিটা 0 প্লাস বিটা 1 এক্স আই প্লাস এরার আই। তাহলে এরারটা আমি জানি যে অ্যাজাম্পশনটা হচ্ছে এরারটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড, মিন 0 ভেরিয়েন্স সিগমা স্কয়ার। তাহলে ওয়াই ডিস্ট্রিবিউশনটা কি হবে? ওয়াই ডিস্ট্রিবিউশনটা কি হবে? এরার ইকুয়াল কত? ওয়াই আই মাইনাস ওয়াই হেড। আচ্ছা, আমরা এভাবে না করে সরাসরি এখানে নিয়ে নিই। তাহলে ওয়াই এর সাথে এরারের সম্পর্ক কি? এডিটিভ সম্পর্ক না, যে ওয়াই এর সাথে এরারের যোগফল। তার মানে এরার যদি নরমালি হয় ওয়াই আই ডিস্ট্রিবিউশনটা নরমালি হবে। এখন ওয়াই এর ভেরিয়েন্সটা কত, মিন কত? তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই নো, এক্সপেকটেশন অফ ওয়াই ইকুয়াল কত হবে? এক্সপেকটেশন অফ b0, b0 তো কনস্ট্যান্ট, তাহলে এক্সপেকটেশন অফ b0 মানে b0 হয়ে যাবে। কি ঠিক আছে নাকি বুঝতেছো না? জি স্যার বুঝতেছি। এক্সপেকটেশন অফ, আমি যদি b0 বলি, এটার ফর্মুলা কি? সাম অফ b0 ডিভাইডেড বাই কত? যতগুলো অবজারভেশন তত। তো b0 যেহেতু কনস্ট্যান্ট, উপরে থাকবে আমার n b0, b0 মানে বিটা 0 n, তাহলে n এর কাটা হচ্ছে বিটা 0। কি একইভাবে এটা হয়ে যাবে কত? বিটা 1 x1 প্লাস এরার অফ এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশন অফ এরার কত আমরা অ্যাজাম্পশন ধরছি? 0 ধরলাম না? জি স্যার। তার মানে এক্সপেকটেশন অফ ওয়াই, এই মানটাই হচ্ছে ওয়াই এর মিন। আর ভেরিয়েন্সটা কত হবে? এক্সপেকটেশন অফ ভেরিয়েন্স অফ ওয়াই আই কনস্ট্যান্ট। আমরা জানি যে ভেরিয়েন্স কনস্ট্যান্টের উপর নির্ভর করে না, যদি ফর্মুলায় ক্যালকুলেশন করো এই সবগুলো 0 হয়ে যাবে, শুধু ভেরিয়েন্স অফ এরার হয়ে যাবে, এ পার্ট 0, ভেরিয়েন্স অফ এরার হয়ে যাবে ভেরিয়েন্স অফ এরার। তো ভেরিয়েন্সের অফ এরার কত? সিগমা এটা তো স্যার স্কয়ার। একটা সিগমা স্কয়ার। এটাই যে অ্যাজাম্পশন আমার সিগমা স্কয়ার ছিল। তার মানে ওয়াই এর মিন ভেরিয়েন্স কত পাইছি? সিগমা স্কয়ার। তাহলে এই যে প্রত্যেকটা এরার যদি আমি অ্যাজাম্পশন এক হইতে 4টা অ্যাজাম্পশন যদি আমি একটা লাইনে লিখি, সেটা
করে যেটা আসলে সেটার ইমপ্লিকেশনটা হচ্ছে যে ওয়াই অর্থাৎ রেসপন্স ভেরিয়েবল সেটা অলসো নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন বিটা 0 প্লাস বিটা 1x প্লাস ভেরিয়েন্স সিগমা স্কয়ার ফর গিভেন x। এই জন্য ব্র্যাকেটে লিখে দিলাম অল ভ্যালুজ অফ x। এখানে গিভেন x এর লেখার দরকার নাই, জাস্ট বোঝার জন্য লিখে দিলাম। তাহলে অ্যাজাম্পশন সবগুলা তোমাদের সাথে ক্লিয়ার হয়েছে তো? এখন আমরা তো বিটা 0 বিটা 1 এস্টিমেট করতে পারি। কিভাবে করছি আমরা বিটা 0 বিটা 1 এস্টিমেট? এই যে ফর্মুলা, এটা কি ওএলএস এর এস্টিমেট না? জি স্যার। এর আগে যেটা আমরা ফর্মুলাটা পেয়েছিলাম, এই যে সাম স্কয়ার মিনিমাইজেশন নেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে আমরা বিটা 1 পাচ্ছি আর বিটা 0 পাচ্ছি। তো আমরা সেটা এস্টিমেটেড ভ্যালুকে আমরা b0 আর b1 দ্বারা প্রকাশ করলাম। তাহলে b0 মানে এস্টিমেটেড ভ্যালু অফ বিটা 0, পপুলেশনের জন্য বিটা, স্যাম্পলের জন্য বি। এখানে তুমি হ্যাড দিতে পারো, এটা জাস্ট নোটেশন। আচ্ছা, তাহলে আমরা এখানে বললাম যে ওয়াই এর ভেরিয়েন্সটা হচ্ছে কি, ওয়াই ভেরিয়েন্স গিভেন এক্স হচ্ছে সিগমা স্কয়ার বা এরর এর ভেরিয়েন্স সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার কি নোন না আননোন? এখানে ধরে এটা এস্টিমেট করতে পারি, এটা এস্টিমেট করতে পারি, তাহলে আমার এটা এস্টিমেট হয়ে যাচ্ছে। আমার মূলত এটা এস্টিমেট কত? b0 আর b1 এর এস্টিমেট কত? b1। x আই তো নোন, আমার ইনকাম তো নোন, তাহলে এটা প্লাস যদি দিই তাহলে তো আমি এটা এস্টিমেট পেয়ে যাচ্ছি। ওয়াই হ্যাটটা কার এস্টিমেট? ওয়াই এর। ওয়াই হ্যাটটা কি ওয়াই এর এস্টিমেট না এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই গিভেন এক্স এর এস্টিমেট? আমি তো এমসিকিউ তে দিলে ও যদি বলো ওয়াই এর এস্টিমেট তাহলে ভুল, কারণ ওয়াই ইকুয়াল হচ্ছে এতটুকু প্লাস এরর, আর ওয়াই হ্যাটটার এস্টিমেট হচ্ছে শুধু এই পার্টটা, এই পার্টটা হচ্ছে ওয়াই হ্যাট। তাহলে ওয়াই হ্যাটটা মূলত আমি এখানে পড়তেছি কি মিন অফ ওয়াই গিভেন এক্স, এক্সটা কনস্ট্যান্ট, সেটার এস্টিমেটে হচ্ছে আমার ওয়াই হ্যাট। ওয়াই হ্যাট ইজ নট এস্টিমেট অফ দা ওয়াই। কিছুক্ষণ পরে ক্লাস শুরু হবে, মাকে বলো ল্যাপটপ রেডি করতে, সময় যাচ্ছে। হ্যাঁ 5 মিনিট আছে, 5 মিনিট পরে শুরু হবে। কি তাহলে বুঝতে পারতেছো তো ওয়াই হ্যাটটা কার এস্টিমেট? এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স। গত ক্লাসে আমরা এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স এর কনফিডেন্স ইন্টারভ্যাল পড়াইছি না? জি স্যার। তো সেখানে তো আমরা এই ওয়াই হ্যাট ইউজ করছি এটার এস্টিমেটের, এই জন্য তো এটা কনফিডেন্স ইন্টারভ্যাল পড়লাম। তাহলে এই যে আমি এটার এস্টিমেট পাচ্ছি, কিন্তু আমি সিগমার কি এস্টিমেট পাচ্ছি? সিগমার এস্টিমেট পাচ্ছি কিনা? আমরা সিগমার এস্টিমেট পাচ্ছি না। লাইট লাগবে না, এমনি গরম লাগতেছে, লাইট অফ করে দাও। তাহলে হচ্ছে এই যে সিগমার এস্টিমেটটা আমরা পাচ্ছি না। তাহলে এখন কিভাবে সিগমার এস্টিমেট পাই আমরা পরবর্তী স্লাইডে দেখি। তাহলে সিগমার এস্টিমেটটা হচ্ছে মিন স্কয়ার এরর। মিন স্কয়ার এরর ফর্মুলা এর আগে আমরা পড়াইছি না, সাম স্কয়ার অফ এরর ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা হচ্ছে মেইন ফর্মুলা, একেবারে মেইন ফর্মুলাটা হচ্ছে এটা। তুমি এই ফর্মুলাটা সাম স্কয়ার অফ এরর যদি সিম্পল রিগ্রেশন হয়, সিম্পল রিগ্রেশনের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n মাইনাস যতগুলো প্যারামিটার এস্টিমেট করবা। কয়টা প্যারামিটার এস্টিমেট করছো রিগ্রেশন লাইনে? দুইটা স্যার। কি কি? এক্স ওয়াই। তোমার মাথা এক্স ওয়াই কি প্যারামিটার? স্যার বিটা 0 বি নট আর ভি1। হ্যাঁ, বি নট আর বি1 হচ্ছে এস্টিমেটর, প্যারামিটার হলো বিটা 0 আর বিটা 1, তার মানে দুইটা। ওয়াই আর এক্স এটা তো আমার নোন, আমি তো ইনকাম জানি, এক্স তার সেভিংস জানি, এটা তো আমার নোন। তাহলে এটা আবার এস্টিমেট করার প্রয়োজন কি? এটা তো প্যারামিটার না। আচ্ছা, তাহলে সিম্পলের জন্য হচ্ছে আমার এটা, আর এরর এটা মনে আছে তো, সাম স্কয়ার অফ এররটা কি? জি স্যার। সাম স্কয়ার অফ
এরার হোল সাম স্কয়ার অফ এরার, এটাই তো মূলত এটা সমান কি বলতো? yi minus y hat। গুড। তোমরা রিগ্রেশনের হোমওয়ার্ক জমা দিছিলা? না স্যার। আচ্ছা, ওটা এক্সারসাইজ করলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সাম y মাইনাস y hat। ওকে, তাহলে এটাকে আমরা স্মল s দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এতটুকু তো খুব সিম্পল, আমি পেয়ে যাচ্ছি। আর এটা তো সাম স্কয়ার অফ রিগ্রেশন, এটা হলো সাম স্কয়ার অফ টোটাল। এখন যদি অ্যানোভা টেবিল লিখতে বলি, লিখতে পারবা এখান থেকে? জি স্যার। অ্যানোভা টেবিলে তাহলে দুটো কলাম আসবে, একটা আসবে সাম স্কয়ার অফ রিগ্রেশন, আরেকটা কি আসবে? সাম স্কয়ার টোটাল সাম স্কয়ার। টোটাল। একটা আসবে ডিগ্রিজ অফ ফ্রিডম, আরেকটা আসবে কি মিন স্কয়ার এরর। তাহলে মিন স্কয়ার এরর সাম স্কয়ার কে ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করলে পাবা, আর বাকিটা হচ্ছে মিন স্কয়ার এরর রেশিও নিয়ে এফ এর টেবিল দিয়ে দিবে। অ্যানোভা টেবিলের অ্যাসাইনমেন্ট করছো না? জি স্যার। হ্যাঁ স্যার। একই রকম। আচ্ছা, এখন যে আমরা যে এই যে মডেলটা বললাম, আমার মডেলটা কি? আমি yi ইকুয়াল b0 প্লাস বা বিটা 0 প্লাস বিটা 1 x প্লাস এরর, এটাই তো আমার মডেল নাকি? জি স্যার। এখানে যদি b1 ইকুয়াল 0 হয় তখন কি হবে মডেলে? তখন এই পার্টটা কি আসবে? বিটা 0 প্লাস এরর। বিটা 0 প্লাস এরর। সেভিংস কোথায় চলে গেল? সেভিংস ইকুয়াল, তাহলে একটা কনস্ট্যান্ট হয়ে গেল আর এররের উপর হয়ে গেল। তাহলে সেভিংস বিটা 0 মানে হচ্ছে সেভিংস ইনকামের উপর নির্ভর করে না, তাই তো? অর্থাৎ জি স্যার। সেভিংসটা এক্স এর উপর নির্ভর করে না। তাহলে একটা ভেরিয়েবল আমার রিগ্রেশন লাইনে কতটা ইম্পর্টেন্ট, এটা সিগনিফিক্যান্ট না ইনসিগনিফিক্যান্ট? সিগনিফিক্যান্ট মানে এটা মডেলে খুব ইম্পর্টেন্ট, তাৎপর্যপূর্ণ। কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটা আমরা ওই যে লেভেল অফ সিগনিফিকেন্স দিয়ে আমরা বের করতে পারবো। তার মানে আমি প্যারামিটার যে বিটা 0 বিটা 1 ইকুয়াল 0 এটা আমি এখন টেস্ট করব। তাহলে এটা টেস্ট করলে মূলত এটা টেস্টটা ইমপ্লাইড করে কি আমার আসলে xi সিগনিফিক্যান্ট না ইনসিগনিফিক্যান্ট, এটা আমি মূলত এটার কনক্লুশন জানার জন্যই বিটা 1 টেস্ট করতেছি। সবার কাছে ক্লিয়ার কেন বিটা 1 টেস্ট করতেছি? স্যার আবার একটু বলুন। কারণ বিটা 1 ইকুয়াল 0 এটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তার মানে মডেলে আমার x থাকতেছে না। তার মানে ধরো ওয়াইটা হচ্ছে আমার সেভিংস, এখন বিটা 1 যদি 0 এটা অ্যাকসেপ্ট, এই কথার অর্থ হচ্ছে সেভিংস ডাজ নট ডিপেন্ড অন দ্য ইনকাম x1 বা x, আর নট ইকুয়াল 0 তার কথার অর্থ হচ্ছে তাহলে এখানে নট ইকুয়াল 0 তাহলে এটা থাকতেছে মডেলে, ঠিক আছে? জি স্যার। তার মানে হচ্ছে সেভিংস y ডিপেন্ড অন ইনকাম x। বা আমি অন্য যদি এক্সাম্পল নিই, যেমন y কে যদি স্টাডি স্কোর আর x টাকে নিলাম হচ্ছে স্টাডি আওয়ার, তোমরা ডেইলি বা তোমরা আমি যদি বলি যে তোমরা প্রতি সপ্তাহে একটা করে অ্যাসাইনমেন্ট দিলাম আর সপ্তাহে কত ঘন্টা তোমাদের অনলাইন ক্লাস হলো, তাহলে অ্যাসাইনমেন্টের স্কোর আর অনলাইন ক্লাসে তোমরা কত ঘন্টা পড়াশোনা করো সেটা যদি আমি রিগ্রেশন করি, এখন সেখানে যদি বিটা 1 0 হয় তার মানে হচ্ছে ক্লাসের কোনো ইফেক্ট নাই, সেটা মডেলেই থাকলো না। আর যদি বিটা 1 0 না হয় তার মানে এক্সটা সিগনিফিক্যান্ট, এটার ইফেক্ট আছে। তাহলে আমার নাল হাইপোথিসিস যদি বিটা 1 ইকুয়াল 0 হয়, অল্টারনেটিভ কি হবে? ডাজ নট ইকুয়াল। নট ইকুয়াল। নট ইকুয়াল। যদি আমি বলি পজিটিভলি সিগনিফিক্যান্ট তখন আমরা গ্রেটার দেন নিব, আর নেগেটিভ সিগনিফিক্যান্ট হলে লেস দেন নিব। তবে রিগ্রেশনের ক্ষেত্রে আমরা সাধারণত ওয়ান টেল আমাদের দরকার হয় না। আমরা রিগ্রেশনের ক্ষেত্রে মূলত জানতে চাই যে ভেরিয়েবল সিগনিফিক্যান্ট অথবা ইনসিগনিফিক্যান্ট। জিরো মানে হচ্ছে কি? সিগনিফিকেন্ট না। ইনসিগনিফিক্যান্ট, অর্থাৎ ইনসিগনিফিক্যান্টটা হচ্ছে 0 আর মডেলের সিগনিফিক্যান্টটা হচ্ছে কি নট ইকুয়াল 0, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তাহলে আমরা রিগ্রেশনের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল কি নিব অল্টারনেটিভ? নট ইকুয়াল অল্টারনেটিভ। আমাদের দ্বিতীয় স্টেপে কি
লেভেল অফ সিগনিফিকেন্স। আমি ইন জেনারেল ধরলাম আলফা। টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে টি, তাহলে টি স্ট্যাটিস্টিক্স মূলত হচ্ছে এখানে যেটা হাইপোথেটিক্যাল ভ্যালু সেটা ডিভাইডেড বাই তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এখানে যদি ধরো এটা 10 হয় তাহলে এখানে কত আসবে? এখানে 10 আসবে। জি স্যার। কিন্তু ইন জেনারেল যেহেতু আমরা জিরো টেস্ট করি এই জন্য জিরো লেখা হলো বইতে। তাহলে এখন ডিসিশন রুল বা রিজেকশন রুল। ডিসিশন রুলটা কি? নাল হাইপোথিসিস রিজেক্ট করবে যদি আমার এই যে স্মল টি, এটা এটা মূলত হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, কিন্তু এটা যখন মান বসাই দেবো এটা হচ্ছে রিয়েলাইজ ভ্যালু অফ এ র্যান্ডম ভেরিয়েবল। সেই মানটা যদি টেবিলের থেকে, ধরো আমার টেবিলটা হচ্ছে, আমার টি টেবিলটা হচ্ছে এইরকম। হ্যাঁ, তোমরা তো এটার অ্যাসাইনমেন্ট করছো, এটা তো ভালো বোঝার কথা। তাহলে ধরা যাক এই পার্ট হচ্ছে আমার টি আলফা বাই 2, এটা যেতে এদিকে আমি মাইনাস দিলাম, মাঝখানে হচ্ছে আমার মেইন মান, আর এটাকে বললাম টি আলফা বাই 2। ওকে, তাহলে এই মানটা টি এর মানটা যদি এর দুই পাশে পড়ে তাহলে আমি বলবো যে রিজেক্ট করতেছে, আর যদি না পড়ে তাহলে কি রিজেক্ট করে নাই। আর পি ভ্যালু যদি নিই তাহলে পি ভ্যালুটা যদি আলফার চেয়ে ছোট হয় বা সমান হয় তখন আমি বলবো রিজেক্ট হাইপোথিসিস, আর যদি বড় হয় তখন বলবো ডু নট রিজেক্ট। সবাই ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। স্যার। এটা জাস্ট টেস্ট অফ হাইপোথিসিস মূলত। হ্যাঁ, স্যার টি এর রোশনে মানটা না, রোশনের জন্য না বলছি। দেখি বাবার মোবাইল দাও, রোশনের জন্য না বলছি। হ্যাঁ, একটু লাইনে থাকো। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম? হ্যাঁ, তাহলে এটা মোটামুটি হচ্ছে যে জাস্ট টেস্ট অফ হাইপোথিসিস। মূলত রিগ্রেশন তো তোমরা পড়ে আসছো, এই টেস্টের এই চাপ এই অংশটুকু দেখানোর জন্যই আমি রিগ্রেশনটা একটু আলোচনা করতেছি, তারপরে একটু রিভিউ তো নিলামই। তাহলে এই যে টি ভ্যালু থেকে রিজেক্ট করা বা আমরা বললাম যে অ্যাকসেপ্ট করা, তাহলে এই যে টি ভ্যালুটা যে এই অংশটুকু সেটা আমরা কোথায় পাবো? টি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে স্যার। রাইট, টি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে। এবং সেই মানটা আমরা নির্ণয় করব তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ n-2 দিয়ে, অর্থাৎ এরারের যা ডিগ্রিজ অফ ফ্রিডম সেটাই। ওকে, তো যেহেতু আমার এটা একটা ভেরিয়েবল, তাহলে আমি এটার এই টেস্টটা আমি অ্যাপ দিয়েও করতে পারি। এই অ্যাপের এটা কোথায় পাবো? টেবিল। অ্যাপ টেবিল। কিন্তু এই মানটা আমি n ওভার টেবিলে পাবো না অ্যাপের এই ফর্মুলাটা? জি স্যার। প্রসিডিউর সেম, প্রসিডিউর সেম। অ্যাপ টেবিলের ক্ষেত্রে একটা আসবে যে স্কয়ার এরারের ডিগ্রিজ অফ ফ্রিডম, আর একটা হবে সাম স্কয়ার রিগ্রেশনের ডিগ্রিজ অফ ফ্রিডম। আর এক্স্যাক্টলি বাকি প্রসিডিউরটা বুঝতে পারতেছো যেটা আমি এর আগে বলতেছিলাম। তাহলে কি সবার কাছে ক্লিয়ার হচ্ছে তো নাকি এখন? গত ক্লাসে যে এক্সাম্পলটা আমরা দেখাইলাম সেই এক্সাম্পলটা অনুযায়ী এখানে হচ্ছে ডিটেইলস করা আছে। এটা সাম স্কয়ার রিগ্রেশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, আর হচ্ছে এখানে
টোটাল 10টা অবজারভেশন ছিল, তাহলে হচ্ছে n - 2 8। এখন সাম স্কয়ার ডিগ্রিজ অফ ফ্রিডমকে 1 দিয়ে ভাগ করলে এটা পাবো। পরীক্ষায় ধরো আমি এখানে কিছু মিসিং অবজারভেশন দিয়ে দিলাম, সেগুলো বের করতে পারবা না? হ্যাঁ স্যার পারবো। জি স্যার। গুড। তাহলে এখানে দেখো মূলত আমরা আসলে অ্যাপে কি করতেছি, অ্যাপে আমরা করতেছি যতগুলো স্লপ কোফিসিয়েন্ট আছে সেটার ইকুয়াল টেস্ট করা। ধরা যাক আমার মডেলটা হচ্ছে সিম্পল রিগ্রেশন। সিম্পল রিগ্রেশন আমি বললাম যে β0 প্লাস β1 এক্স প্লাস এরর, এটা হচ্ছে আমার মডেল। তাহলে অ্যাপের হাইপোথিসিসটা কি হবে? অ্যাপের হাইপোথিসিসটা কি হবে? নাল হাইপোথিসিস তো হচ্ছে β1 সমান 0। β1 0, কেন β1 0? ধরো আমি দ্বিতীয় ইকুয়েশনটা লিখলাম β2 x2 প্লাস হচ্ছে এরর। দ্বিতীয় ক্ষেত্রে অ্যাপ টেস্টের জন্য নাল হাইপোথিসিস কি হবে? β1 is equal to β2. রাইট, β1 ইকুয়াল টু β2 ইকুয়াল টু 0। অর্থাৎ অ্যাপ টেস্টে হচ্ছে যতগুলো স্লপ কোফিসিয়েন্ট আছে সবগুলা 0। তাহলে সিম্পলের ক্ষেত্রে তো স্লপ কোফিসিয়েন্ট একটাই আছে, তাহলে সিম্পলের ক্ষেত্রে শুধু β1 ইকুয়াল 0, ঠিক কি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে টি টেস্ট, এখন দেখলাম যে এটা অ্যাপ টেস্টে করতে পারি। তাহলে কিছুক্ষণ আগে একই জিনিস আমি টি টেস্টে দেখলাম, আর এখন দেখলাম কি অ্যাপ টেস্টে। যেহেতু তাহলে সিম্পলের ক্ষেত্রে টি টেস্টের রেজাল্ট আর অ্যাপ টেস্টের রেজাল্ট সেম আসবে। কি বুঝতে পারতেছ কি না? জি স্যার। জি স্যার। জি স্যার। এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। আমি দেখি টি স্ট্যাটিস্টিক্স এর মান কি, আমি মনে হয় স্লাইডটা এখানে পেজটা নিয়ে আসি নাই, তাহলে দেখাইতে পারতাম। টির যে মানটা আসবে সেটা স্কয়ার করলে এই মানটা হওয়ার কথা, অর্থাৎ অ্যাপটা সমান হবে টি স্কয়ার। সুতরাং টি আগের পেজে তুমি যদি এখানে একই টেস্টের এখানে যদি টির যে মানটা পাবা এটা কি স্কয়ার করলে কিন্তু সিম্পলের অ্যাপ পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে সিম্পল রিগ্রেশনের ক্ষেত্রে অ্যাপ এবং টি এর একটা সম্পর্ক। এমসিকিউতে দিলে লিখতে পারবা তো? আমি 4টা সম্পর্ক যদি দিই কোনটা রাইট অ্যান্সার? হ্যাঁ স্যার পারবো। এমসিকিউতে তো ইকুয়াল একটা টু টি স্কয়ার। প্রত্যেক লেকচার থেকে একটা প্রশ্ন থাকবে যেটা হুবহু লেকচার স্লাইডে নাই, আমি মুখে বলে দিচ্ছি, এরকম একটা প্রশ্ন থাকবে। আর তোমাদের প্রশ্ন কিন্তু সাথে সাথে করে ফেলতেছি। আচ্ছা, তাহলে এটা গেল। এখন এই যে β0 আমরা কনফিডেন্স ইন্টারভ্যালও তৈরি করতে পারি। মনে আছে কনফিডেন্স ইন্টারভ্যালের মূল ফর্মুলা কি? ধরো থিটার কনফিডেন্স ইন্টারভ্যাল, এটা থিটার ফর্মুলাটা কি? দ্রুত বলো, এগুলো তো পড়াইছি এবং প্রতিদিনই তো আলোচনা করি দিই এগুলা। থিটার কনফিডেন্স কি? থিটা হ্যাট প্লাস মাইনাস, প্লাস বাই 2 সাধারণত প্লাস আমরা জেড মাইনাস টি আলফা বাই আলফা 2, বাই হ্যাঁ জেড আলফা বাই 2 অথবা টি আলফা বাই 2, তারপরে ভেরিয়েন্স অফ থিটা হ্যাট স্ট্যান্ডার্ড এরর অফ। বা স্ট্যান্ডার্ড এরর অফ থিটা হ্যাট। জি স্যার। আমি যদি এখানে স্কয়ার রুট দিই তখন আর ভেরিয়েন্স, তখন স্ট্যান্ডার্ড সরাসরি স্ট্যান্ডার্ড এরর লিখবো। এই অংশটুকুই তো মূলত স্ট্যান্ডার্ড এরর, তাই না? ভেরিয়েন্সের স্কয়ার রুট। তাহলে এই যে β1 এর এস্টিমেট কত? b1 b1 এখানে তো আমরা জেড না রিগ্রেশন আমরা অলওয়েজ টি ইউজ করি। টি আর জেড কখন ইউজ হয় তোমরা জানো, রিগ্রেশনের ক্ষেত্রে অলওয়েজ টি। আর এটা হচ্ছে কার? স্ট্যান্ডার্ড এরর। তাহলে ফর্মুলা কিন্তু সেম, একই জিনিস, তোমার জাস্ট ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন। এই জন্যই আগের এগুলা মূল জিনিস পড়াই আসলাম, যেন পরেগুলা একেবারে ক্লিয়ার বুঝতে পারো। তাহলে কারো কোনো কনফিউশন নাই তো? এখন আগে ফর্মুলায় দেখো b1 ইকুয়াল 5 প্লাস মাইনাস টি এর মান হচ্ছে এটা, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে এই মানটা। কারো কাছে ক্যালকুলেটর আছে কিনা? 5 কে এই মানটা দ্বারা ভাগ দাও তো কত হয়? এখানে এই মানটাকে আমি টেস্ট করতে চাচ্ছি।
ক্যালকুলেটর আছে 5k পয়েন্ট sir 0.116 5k 0.58 দ্বারা ভাগ করলে 0.11 হয় কি কও? না স্যার 8.616 8 পয়েন্ট আরে 616 8.6.6 এটার স্কয়ার করলে এটা হয়ে যাবে দেখো। ধরো 8 8 64 9 9 81 8 পয়েন্ট কত বলছো 6 তাই তো? সুতরাং জি স্যার মাঝামাঝি হলে এটার স্কয়ার হয়ে যাবে। তাহলে যেটা বলছিলাম যে তাহলে তাহলে এই মানটা হচ্ছে মূলত এটা স্কয়ার। এখন যদি আমি এমসিকিউ তে বলি যে আমার নাল হাইপোথিসিসটা হচ্ছে বিটা 1 ফর एग्जांपल বিটা 1 ইকুয়াল 0 এন্ড টি ভ্যালু ইকুয়াল 8 পয়েন্ট কত বললা 616 জি স্যার এফ এর মান কত বের করতে পারবা? স্কয়ার করে দিব জি স্যার স্কয়ার করে দিব ঠিক আছে, আচ্ছা একেবারে সিম্পল। অর্থাৎ প্রত্যেকটা যেন তুমি বুঝতে পারো। আমি ধরো এই টেবিলটা দিয়ে দিলাম বা আমি এস্টিমেট গুলো দিয়ে তোমাকে বলবো যে ফাইন্ড দা কনফিডেন্স ইন্টারভ্যাল, এই দুটো মান দিয়ে দিলাম আর ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে দিলাম, তাহলে তুমি টি এর মান টেবিল থেকে বের করে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে পারবা না জি স্যার পরীক্ষার সময়? আচ্ছা, প্রশ্নে এই স্টাইলেই হবে। তারপরে এটা তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কনফিডেন্স ইন্টারভ্যাল ফর এটা, তাহলে এটা কি হবে? কনফিডেন্স ইন্টারভ্যাল স্ট্যান্ডার্ড এরর যদি হয় তাহলে ফর্মুলা কি? ধরো এটার এস্টিমেটেড ভ্যালু, ধরো এই এস্টিমেটেড ভ্যালু কার? নতুন একটা অবজারভেশন আসে, আমি ধরে নিলাম নতুন অবজারভেশনটা হচ্ছে ওয়াই স্টার ওয়াই স্টার হ্যাট, না ওয়াই স্টার হ্যাট নতুন অবজারভেশন না, নতুন অবজারভেশন ধরো কারো ইনকাম হচ্ছে এক্স স্টার, তাহলে এক্স স্টার আমি যদি আমার ওয়াই হ্যাট সমান আমি পাচ্ছি কি? ধরো বিটা 0 প্লাস বিটা 0 বলতে বি 0 যেটা এস্টিমেট হলো, আর হচ্ছে এক্স, তাহলে এক্স এর জায়গায় এখন এক্স স্টার বসাই দিলে আমি ওয়াই হ্যাট স্টার পাবো না? জি স্যার তাহলে এই মানটা হচ্ছে মূলত আমার কার এস্টিমেট? এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই বাই গিভেন এক্স এক্স কি স্টারের না, জি স্যার এটার এস্টিমেট, আর প্লাস মাইনাস টি স্ট্যান্ডার্ড এরর। কনফিউশন আছে কিনা? না স্যার আচ্ছা, এটার সাথে আমি যদি একটা এরর থাকতো, ধরো এখানে কনফিডেন্স ইন্টারভ্যাল কার? কনফিডেন্স ইন্টারভ্যাল বললাম এভারেজ অফ কার? সেভিংস এর। তাহলে আমি যদি জানতে চাই আগামী মাসে তোমার বেতন যদি 30,000 হয় তাহলে এভারেজ সেভিংস কত হবে, তাহলে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি যদি জানতে চাই আগামী মাসে তোমার বেতন 3,000 হয়, পার্টিকুলার এই মাসে তোমার স্যালারি কত হবে? এই ধরো ইনকাম যদি 30,000 হয় তাহলে তোমার এই কি বলে তোমার ইনকাম সেভিংসটা কত হবে? জাস্ট সেভিংস জানতে চাচ্ছি, নট এভারেজ অফ সেভিংস। দুটোর পার্থক্য বুঝছো তো? জি স্যার বুঝতে পারছি একটা হচ্ছে ওয়াই অফ, আমি জানতে চাচ্ছি গিভেন এক্স স্টার, আরেকটা হচ্ছে জাস্ট ওয়াই এক্সট্রা। যেমন আমি যদি গ্রাফে দেখাই, ধরা যাক তুমি রিগ্রেশন লাইনটা হচ্ছে এরকম রিগ্রেশন লাইন। এখন তোমার এতটুকু ডেটা দেওয়া আছে, আগামী কালকে যদি আমি ডেটাটা যদি বলা হচ্ছে এক্স স্টার হয়, তাহলে এক্স স্টারের এভারেজটা হচ্ছে এখানে ওয়াই গিভেন এক্স স্টার, এই রিগ্রেশন লাইনের উপর যেটা পড়বে। একটা হচ্ছে এই যে রিগ্রেশন লাইনের উপর পড়তেছে এটার কনফিডেন্স ইন্টারভ্যাল, আরেকটা হচ্ছে যে না তোমার এক্স হলে ইনকাম সেভিংস হয়তো এই জায়গায় হতে পারে, তাহলে এইটার কনফিডেন্স ইন্টারভ্যাল। তাহলে দুটোর আলাদা। তাহলে
এটার কনফিডেন্স ইন্টারভ্যাল এরকমই হবে, পরেরটার কনফিডেন্স ইন্টারভ্যাল আরো বড় হবে না ছোট হবে? পার্টিকুলার যদি হয় আমরা সেটাকে বলি হচ্ছে প্রিডিকশন ইন্টারভ্যাল। কি বলি? প্রিডিকশন ইন্টারভ্যাল। তাহলে প্রিডিকশন ইন্টারভ্যালটা কি হবে? অ্যাভারেজের স্ট্যান্ডার্ড এরারের সাথে ওই যে সিগমা হ্যাট মনে আছে কিনা, এরারের যে ভেরিয়েবিলিটি, না ভুলে গেছো? জি স্যার মনে আছে। তাহলে এই যে এটা হচ্ছে আমার এরার, এটার ভেরিয়েবিলিটিতে আমি পাচ্ছি কত? এই যে রিগ্রেশন লাইনের ভেরিয়েবিলিটিতে আমি পাচ্ছি হচ্ছে এস স্টার। আর যখন হচ্ছে যখন আমার নতুন একটা অবজারভেশন আসবে প্রিডিকশন ইন্টারভ্যাল, তাহলে এর সাথে আর দূরত্ব কি? এই দূরত্বটা কি, নাম কি? স্ট্যান্ডার্ড এরর। এটা এটা তো স্ট্যান্ডার্ড এরর নাই, এই দূরত্বটা তো মূলত হচ্ছে এপসাইলন আই এরর। তাহলে এররের ভেরিয়েবিলিটির সাথে যোগ হয়ে যাবে না? যোগ হবে কি না? একটা হচ্ছে লাইনের ভেরিয়েবিলিটি আর একটা হচ্ছে এররের ভেরিয়েবিলিটি, এটাকে আমরা তো এস দ্বারা প্রকাশ করলাম। তার মানে হচ্ছে আমার এখানে যখন যখন প্রিডিকশনের ভেরিয়েবিলিটির সাথে এই দুটোর ভেরিয়েবিলিটি যোগ হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে আমরা এই অংশটুকু পাচ্ছি। তাহলে আগেরটার এখানের সাথে ডিফারেন্সটা হচ্ছে এখানে জাস্ট ভিতরে একটা 1 যোগ। বুঝতে পারছো? এই 1টা হচ্ছে মিনের ক্ষেত্রে নাই, কারণ 1টা আসছে এটা যোগ করার জন্য। তাহলে এখন আগের এক্সাম্পলে যদি আমি বের করি, তাহলে ফর্মুলা কিন্তু সেম। এখানে স্ট্যান্ডার্ড এরর অফ দা মিনের ছিল বা এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন ওয়াই হ্যাট, আর এখন কত আসবে? প্রিডিকশন ইন্টারভ্যাল, প্রিডিকশনের এররটা চলে আসবে এবং গ্রাফিক্যালি প্রেজেন্ট করলে দেখা যাবে যে এটা হচ্ছে ওয়াইডার এবং ক্লিয়ারলি লেখা, এটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল, এটা রিগ্রেশন লাইন, এটা হচ্ছে প্রিডিকশন ইন্টারভ্যাল। কারো বুঝতে কোনো ধরনের অসুবিধা আছে? একেবারে স্লোলি নিচ্ছি। আচ্ছা, এই যে আমরা বললাম এরারের এস্টিমেটটা কি, আমাদের মডেলে ছিল এরার হলো আই, সেটারে মূলত যখন বিটা 0 এবং বিটা 1 এস্টিমেট করে ফেলতেছি, তার মানে হচ্ছে আমার এটার এস্টিমেটও হচ্ছে যেটা মূলত এটা রেসিডুয়াল। এটার নাম কি? রেসিডুয়াল। ধরো আমার মডেলটা ছিল বিটা 0 প্লাস বিটা 1x প্লাস এরার, কিন্তু যখন আমি এখান থেকে ওয়াই হ্যাট পাচ্ছি, তাহলে ওয়াই হ্যাট ইকুয়াল আমি কত লিখলাম? b0 প্লাস b1 x প্লাস, এটা আসলে পরেরটা এটা হ্যাট হয়ে যাওয়ার কথা ছিল। এই হ্যাটটা যে আমরা এমন ভাবে মিনিমাইজ করি, মানে এস্টিমেট করি যেন এটা মিনিমাইজ হয়, এই জন্য আমরা এটা লিখি না। এটা মূলত হচ্ছে এরারের এস্টিমেট। এটার নামটা হচ্ছে কি? রেসিডুয়াল। তাহলে একটা রিগ্রেশন মডেলে কতটুকু ভালো, কতটুকু আমি কারেক্টলি মডেলটা ফিট করতে পারতেছি, সেগুলার এক্সামিন করার জন্য হচ্ছে আমার রেসিডুয়াল এক্সামিন করতে হয়। কারণ আমরা অ্যাজাম্পশন, কার অ্যাজাম্পশন ধরে নিচ্ছি? কার এররের অ্যাজাম্পশন। এররের অ্যাজাম্পশন। তার মানে এররের যে এস্টিমেট গুলা পাচ্ছি সেটা দিয়ে আমাকে চেক করতে হবে যে এররের আদৌ অ্যাজাম্পশন গুলা ফুলফিল হয় কিনা। যদি ফুলফিল না হয়, আমার অ্যাজাম্পশন গুলা ফুলফিল না হয়, তার মানে আমার ইনফারেন্সটা অ্যাকুরেট হবে না। বুঝতে পারছো? তাহলে এই যে অ্যাজাম্পশন গুলা চেক করতে পারি কিভাবে? অ্যাজাম্পশন গুলা তাহলে আমরা রেসিডুয়াল কিছু প্লট করে নিতে পারি, স্ট্যান্ডার্ডাইজ রেসিডুয়াল করে তার প্লট নিতে পারি, নরমালাইজ প্লট করতে পারি। আবার আমার রিগ্রেশন লাইনে আউটলেয়ার আছে কিনা আমি সেটা টেস্ট করতে পারি। মনে করো তুমি একটা রিগ্রেশন লাইনে দেখলা যে এখানে একটা অবজারভেশন আসছে, হয়তো সব লাইন হচ্ছে এরকম, সব অবজারভেশন গুলো হচ্ছে ধরো এরকম, বা তুমি হঠাৎ করে এখানে একটা অবজারভেশন পাচ্ছ, তাহলে এই অবজারভেশনটা কি মূলত আউটলেয়ার না? আউটলেয়ার মানে হচ্ছে অন্যান্য গুলার থেকে মোর এক্সট্রিম।
আনইউজুয়াল যেটা, সব অবজারভেশন একরকম, কিন্তু এই অবজারভেশনটা একটু দূরে, তার মানে এটাকে হচ্ছে আউটলেয়ার। আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল। তাহলে আউটলেয়ার একটা, ইনফ্লুয়েন্সিয়াল আরেকটা। এটা আউটলেয়ার, এই অবজারভেশনটা আমার এই লাইনে কতটুকু ইনফ্লুয়েন্স করে, এই অবজারভেশনটা যদি না থাকতো তাহলে আমার লাইনটা কতটুকু হতো। তাহলে দুটো বিষয়, ধরো একটা অবজারভেশন আমি পাচ্ছি এখানে, তোমাদের কি মনে হয় দুটোই তো আউটলেয়ার নাকি? জি স্যার, দুটাই তো হচ্ছে রিগ্রেশন লাইন থেকে দূরে। কিন্তু কোনটা মডেলে বেশি ইনফ্লুয়েন্স করবে, অর্থাৎ মডেলটা ফ্লাকচুয়েশন করবে কোনটার জন্য, কোন অবজারভেশনটার জন্য? তোমাদের আইডিয়া কি? আইডিয়া থেকে বলো। বলা যাচ্ছে বুঝতেছো না? স্যার লাইন বরাবর যেটা। লাইন বরাবর যেটা, এটা ইনফ্লুয়েন্সিয়াল হবে না। কেন হবে না? তুমি ওই উইদাউট এই ডেটাটা ছাড়াই তুমি এই লাইনটা পেয়ে যাচ্ছ, এই লাইনটা এক্সটেন্ড করলে সেটা তার সামনেই পড়বে। তার মানে সেটা দেখো এই যে ইন্টারভেলের ভিতরেই পড়ে যাচ্ছে। কিন্তু এই ডাটাটা এই ডাটাটা লাইনটাকে হাইলি ইনফ্লুয়েন্স করবে, কারণ এই ডাটাটা সম্পূর্ণ হচ্ছে অন্যান্য অবজারভেশনের এগেইনস্টে। আর এই অবজারভেশনটা কিন্তু এই লাইনে আছে। এই অবজারভেশনটা বলতেছে যে তোমার যদি এক্স এর মান ধরা যাক এখানে 35 হয়, তাহলে হচ্ছে এত হবে। তাহলে এটা তো এক্সপেক্টেড, মানে বাড়লে এক্স বাড়লে ক্রমান্বয়ে হচ্ছে ওয়াই হ্যাটটা বাড়বে। কিন্তু এই অবজারভেশনটা বলতেছে না, এক্স এর মান 10.5 মানে 11 হলেও এটা 200 ওয়াই এর মান প্রায় 200 কাছাকাছি চলে যাচ্ছে, যেটা আনইউজুয়াল। তার মানে এটা আসলে মডেলে বেশি ইনফ্লুয়েন্সও করবে এবং এটা এক্সট্রিম। তাহলে দুইটাই এক্সট্রিম। এক্সট্রিম হলেই যে সেটা ইনফ্লুয়েন্সিয়াল হবে, নট নেসেসারি। তাহলে কোন অবজারভেশন গুলা আউটলেয়ার এবং কোন অবজারভেশন গুলো ইনফ্লুয়েন্সিয়াল সেটা আমরা বের করতে পারি হাই লেভারেজ দিয়ে। কি দিয়ে? হাই লেভারেজ ভ্যালু দিয়ে। তাহলে হাই লেভারেজ ভ্যালুর ফর্মুলা এটা তো তোমরা জানোই যে xi মাইনাস x বার। তাহলে hi বের করতে পারবা কিনা? হ্যাঁ স্যার পারবো। প্রত্যেকটা অবজারভেশন আমি যদি এখানে xi তোমার জানা থাকে, তাহলে hi বের করতে পারবা কিনা? পারবো স্যার। এখন এখানে গ্রাফ করলে তুমি পেয়ে যাবা। আচ্ছা, এখন আসি নরমালিটি প্লট। নরমালিটি প্লট করে মোটামুটি তুমি চেক করবা যে ডাটাটা, ওই যে আমাদের অ্যাজাম্পশন কি ছিল, লাস্ট অ্যাজাম্পশন ডাটাটা নরমালি ফলো করে কিনা, সেটা নরমালিটি দেখতে পারো। এখানে নরমালিটি প্লটের আরেকটা আছে কিউ কিউ প্লট, নামটা একটু লিখে রাখো। এই নামটাও কি? কিউ কিউ প্লট, মানে কোয়ান্টাইল প্লট। কিউ কিউ প্লট নামটা লিখে রাখছো? জি স্যার। জি স্যার। তাহলে আমি যদি পরীক্ষায় দিই, হোয়াট ডু মিন বাই কিউ কিউ প্লট? কিউ কিউ প্লট মানে কোয়ান্টাইল প্লট কখন ইউজ হবে? যে নরমালিটি টেস্ট করার জন্য। আমরা যখন মাল্টিপল রিগ্রেশনে পড়বো, এগুলার গ্রাফিক্যাল দেখাবো। এই যে রেসিডুয়াল অ্যানালাইসিস, সেটার মাল্টিপল রিগ্রেশন মডেল হোক কিংবা সিম্পল রিগ্রেশন মডেল হোক, রেসিডুয়াল তো সেম, এরার এস্টিমেট তো সেম। বুঝতে পারছো? জি এই স্যার। জন্য এখানে আর আমরা ডিটেলস গ্রাফিক্যাল দেখাই নাই। যখন এটা মাল্টিপল রিগ্রেশন পড়াবো তখন এগুলার ডিটেলস আলোচনা করব। আজকে যতটুকু পড়াইলাম কারো কোনো প্রশ্ন আছে কিনা? মূলত রিগ্রেশন তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ে আসছো। আমি জাস্ট একটু রিভিউ নিচ্ছি যাতে তোমরা আরেকটু ভালো পাও। আমি জানি না ফার্স্ট ইয়ারে হয়তো এত ডিটেলস পড়ছো কিনা। আর টেস্টটা তো অ্যাড হয়ে গেল, এবং রিগ্রেশন থেকেও কিন্তু প্রশ্ন করবো। যতটুকু পড়াইছি প্রশ্ন সবার থেকেই হবে।